হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি প্রত্যেকে ভালো আছো। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ভূগোলের যে সিলেবাস, সেই সিলেবাস অনুযায়ী টোটাল 6টা অধ্যায় আছে। সেই 6টা অধ্যায়ের মধ্যে প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। আজ আমি বহির্জাত প্রক্রিয়া সম্পর্কে বলবো। এই বহির্জাত প্রক্রিয়া বুঝতে গেলে আমাদেরকে প্রথমে বুঝতে হবে জিওমরফিক প্রসেস বা ভূমিরূপ প্রক্রিয়া। এইটি কিন্তু পৃথিবীপৃষ্ঠে যত রকম ভূমিরূপ বা পৃথিবীপৃষ্ঠে যত রকম বৈচিত্র্য আছে সব কিছুই কিন্তু এই জিওমরফিক প্রসেসের জন্য ঘটে। এই জিওমরফিক প্রসেস আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো অন্তর্জাত প্রক্রিয়া বা এন্ডোজেনেটিক ফোর্সেস, আর একটা বহির্জাত প্রক্রিয়া বা এক্সোজেনেটিক ফোর্সেস। এই অন্তর্জাত প্রক্রিয়ার ফলে কিন্তু আমাদের পৃথিবীপৃষ্ঠে যত রকম ভূমিরূপ দেখতে পাই আমরা, পাহাড় পর্বত মালভূমি সব কিছুর জন্য কিন্তু এই অন্তর্জাত প্রক্রিয়া বা এন্ডোজেনেটিক ফোর্সটা দায়ী। এই অন্তর্জাত প্রক্রিয়া কিন্তু পৃথিবীপৃষ্ঠের অভ্যন্তরে দেখা যায়, কিন্তু বহির্জাত প্রক্রিয়া কিন্তু পৃথিবীপৃষ্ঠের উপরে দেখা যায়। অন্তর্জাত প্রক্রিয়াকে আবার দুভাগে ভাগ করা যায়। একটা হলো ধীর বা স্লো, আর একটা সাডেন বা আকস্মিক। আকস্মিক মানে হঠাৎ করে, আর ধীর মানে ধীরে ধীরে আস্তে আস্তে। অন্তর্জাত প্রক্রিয়াতে দুটোভাবে কাজ করে। আকস্মিকভাবে বা হঠাৎ করে যদি দেখি, সেটার মধ্যে হবে ভূমিকম্প, অগ্নুৎপাত। কারণ হঠাৎ করে কোনো ভূমি, আমার পৃথিবীপৃষ্ঠের ভূমি কিন্তু কেঁপে ওঠে, হঠাৎ করে অগ্নুৎপাত হয়। আর একটা ধীর, যেটা হলো স্লো হবে, খুবই স্লো, আমরা বুঝতেই পারবো না, কিন্তু ধীর প্রক্রিয়ার ফলে কিন্তু পৃথিবীর যত রকম ভূমিরূপ দেখি সেটা কিন্তু ধীর প্রক্রিয়ার ফলে ম্যাক্সিমাম তৈরি হয়। এই ধীর প্রক্রিয়া আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো মহীভাবক আর একটা হলো গিরিজনী। মহীভাবক আলোড়নের ফলে কিন্তু পৃথিবী পৃষ্ঠের কোনো জায়গা উঠে যায় বা বসে যায়, মানে আপওয়ার্ড অ্যান্ড ডাউনওয়ার্ড হয়। কোনো জায়গায় হঠাৎ উত্থিত হলো, কোনো জায়গায় হঠাৎ বসে গেল, এটা কিন্তু মহীভাবক আলোড়নের ফলে সৃষ্টি হয়। আর একটা হলো গিরিজনী আলোড়ন। গিরিজনী আলোড়নের ফলে কিন্তু পর্বত গঠন হয়, এটাকে পর্বত গঠন আলোড়ন বলা হয়। গিরিজনী আলোড়নকে দুভাগে ভাগ করা যায়, একটা হলো সংনমন, একটা হলো টান। সংনমন বলতে বোঝায় কোনো দুটো পাত যখন পরস্পর কাছাকাছি চলে আসে তখন কিন্তু মধ্যেকার যে পলি সঞ্চিত হয়ে মানে ভাঁজ খেয়ে পর্বতের সৃষ্টি হয়, তার মানে চাপের ফলে পর্বতের সৃষ্টি হয়। এটা হলো সংনমন বা চাপের ফলে। আর টান, দুটো পাত যখন পরস্পরের বিপরীতে যায় তখন সেটা একটা টেনশনের সৃষ্টি হয় বা টানের সৃষ্টি হয়, তার ফলে কিন্তু চ্যুতি দেখা যায়। তাহলে এই দুটো, এটার অল ওভার হলো এন্ডোজেনেটিক ফোর্সের কাজ। তাহলে আমরা যদি দেখি, এন্ডোজেনেটিক ফোর্স আমাদের পৃথিবীপৃষ্ঠের বিভিন্ন রকম ভূমিরূপের সৃষ্টি করছে। পর্বত, মালভূমি, সমভূমি, বিভিন্ন রকমের ভূমিরূপের সৃষ্টি করছে, অর্থাৎ পৃথিবীপৃষ্ঠের যে বৈচিত্র্য, সেই বৈচিত্র্যকে বাড়িয়ে তুলছে। কিন্তু বহির্জাত প্রক্রিয়া সকল সময় চাই যে পৃথিবীপৃষ্ঠে যত বৈচিত্র্য আছে সেটাকে কমিয়ে নিয়ে আসা। কোথাও যদি পর্বতের সৃষ্টি হচ্ছে, কোথাও মালভূমির সৃষ্টি হচ্ছে বা কোথাও সমভূমির সৃষ্টি হচ্ছে, তাহলে কিন্তু আমাদের বহির্জাত প্রক্রিয়া কাজ সবসময় এই যে বৈচিত্র্য, পর্বত এবং মালভূমির মধ্যে যে বৈচিত্র্য, সেই বৈচিত্র্যকে সবসময় কমিয়ে নিয়ে আসার চেষ্টা করবে। কমিয়ে নিয়ে আসার জন্য কি করতে হবে? অবশ্যই যে পর্বত আছে সেই উঁচু পাহাড়গুলো ক্ষয়প্রাপ্ত হবে এবং নিচু জায়গা সঞ্চয় হবে, এবং এইভাবে ক্ষয় এবং সঞ্চয়ের ফলে কিন্তু বৈচিত্র্যটা অনেকটাই কমে আসবে। বহির্জাত প্রক্রিয়া আসলেই অল ওভার এটাকেই বহির্জাত প্রক্রিয়া বলা হয়। তাহলে বহির্জাত প্রক্রিয়া বলতে যদি আমরা বুঝি, তাহলে বহির্জাত প্রক্রিয়া আসলে কি? বহির্জাত প্রক্রিয়া কিন্তু পৃথিবীপৃষ্ঠের উপরিভাগে দেখা যায় বিভিন্ন পর্বত, মালভূমি, সমভূমি যে বৈচিত্র্য, সেই বৈচিত্র্যকে কমানোর জন্য বহির্জাত ফোর্স কাজ করে। এই বহির্জাত প্রক্রিয়া এখানে আমি ভাগ করেছি নগ্নিভবন এবং সঞ্চয়। এর মানে হলো যে কোনো পাহাড় এবং কোনো নিচু অঞ্চল সবসময় চাইবে যে এটা ক্ষয়প্রাপ্ত হয়ে নিচুতে সঞ্চয় হয় এবং এর বৈচিত্র্যটা কমিয়ে আনা, তাই নগ্নিভবন এবং সঞ্চয়। একে আবার যদি দেখি, নগ্নিভবন আবহবিকার, পুঞ্জক্ষয় এবং ক্ষয় ও সঞ্চয়, এই তিনটে ভাগে ভাগ করা যায়। এবার ক্ষয় ও সঞ্চয় এটাকে যদি দেখি, তাহলে নদীর কাজ, বায়ুর কাজ এবং হিমবাহের কাজ। নদীর ক্ষয় কাজ, সঞ্চয় কাজ আছে, যেমন বায়ুর ক্ষয় সঞ্চয়, হিমবাহ ক্ষয় সঞ্চয়। আমাদের সিলেবাস অনুযায়ী কিন্তু আমাদেরকে এই তিনটে কাজ পড়তে হবে।
তিনটে শক্তির কাজ করতে হবে। এগুলো কিন্তু সবই বহির্জাত শক্তি। নদীর ফলে বিভিন্ন ভূমিরূপ, ক্ষয়, সঞ্চয় এবং পরিবহন বিভিন্ন কাজ হয়, সেগুলো পড়ব। বায়ুর কাজ এবং হিমবাহের কাজ আমাদের সিলেবাস অনুযায়ী দেওয়া আছে। তাহলে বহির্জাত প্রক্রিয়াটা যদি দেখি, এই প্রক্রিয়াটা কিন্তু তিনটে পদ্ধতি দেখা যায়, ঠিক আছে। এই তিনটে পদ্ধতিটি আমি এখনই যেটা বললাম আসলে সেটাই, যে তিনটে পদ্ধতি, একটা হলো অবরোহণ, 2 নম্বর হলো আরোহণ, 3 নম্বর হলো জৈবিক। এই তিনটে পদ্ধতির দেখা যায় বহির্জাত প্রক্রিয়ায়। আর অবরোহণ, আরোহণ, এই দুটো জিনিস যদি আমরা দেখি, অবরোহণকে বলা হয় ডিগ্রেডেশন আর আরোহণকে বলা হয় অ্যাগ্রেডেশন ইংলিশে। ধরো এটা হলো পর্বত, এটা হলো নিচু জায়গা, ভালো করে বুঝবে, ঠিক আছে। অবরোহণ হলো প্রাকৃতিক শক্তির ক্ষয়কাজ দ্বারা পৃথিবীর উচ্চভূমিগুলি উচ্চতা হ্রাস পেয়ে নিচু ভূমিতে পরিণত হওয়ার পদ্ধতিকেই কিন্তু অবরোহণ পদ্ধতি বা অবনমন পদ্ধতি বলা হয়। এর মানে হলো প্রাকৃতিক শক্তির ফলে কিন্তু বিভিন্ন শক্তি হতে পারে, নদী, বায়ু, হিমবাহ বা বিভিন্ন শক্তি হতে পারে, বৃষ্টিপাত, বিভিন্ন শক্তির ফলে যখন উচ্চভূমিটা যখন ক্ষয় হয়ে যখন নিচু ভূমিতে পতিত হয় এবং নিচু ভূমি সঞ্চয় হয়, নিচু ভূমিতে উচ্চভূমির উচ্চতা হ্রাস পায় এবং নিচু ভূমিটা সঞ্চয়ের ফলে উচ্চতা বৃদ্ধি পায়। এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াকেই কিন্তু ডিগ্রেডেশন প্রসেস বলা হয়। মানে হলো উচ্চভূমি ক্রমশ উচ্চতা হ্রাস পাবে এবং নিম্নভূমি ক্রমশ উচ্চতা বৃদ্ধি পাবে। এই যে উচ্চতা হ্রাস, এটাকে বলা হয় ডিগ্রেডেশন। আর যখন উচ্চভূমি থেকে ক্ষয়জাত পদার্থ নিম্নভূমিতে সঞ্চয় হবে, এটাকে বলা হয় অ্যাগ্রেডেশন বা আরোহণ প্রক্রিয়া। আর একটা আছে যেটা হলো জৈবিক পদ্ধতি। জৈবিক পদ্ধতি হলো যখন উদ্ভিদ, প্রাণী বা মানুষ কর্তৃক যখন ভূপৃষ্ঠের সমতল বা বন্ধুর ভূভাগ আবহবিকার, ক্ষয়, পরিবহন, সঞ্চয় প্রভৃতি যে প্রাকৃতিক শক্তি, সে প্রাকৃতিক শক্তির দ্বারা সমতল ভূমিভাগে পরিণত হওয়ার প্রক্রিয়াকে জৈবিক পদ্ধতি বলা হয়। জৈবিক পদ্ধতির ক্ষেত্রে কিন্তু উদ্ভিদ, প্রাণী, মানুষ এদের কাজ, এরা বিভিন্ন উঁচু ভূমি বা অসমতল ভূমিকে মানে ক্ষয়ের ফলে সমতল ভূমিতে পরিণত করে, ঠিক আছে। আর যে এই যে প্রক্রিয়াটা বললাম আমি, অ্যাগ্রেডেশন, ডিগ্রেডেশন, মানে আরোহণ অবরোহণ, এই যে প্রক্রিয়া, এটাকে কিন্তু পর্যায়ন বলা হয়। বাট টোটাল ভাবে যদি দেখি তাহলে গ্র্যাডেশন বলা হয়। তাহলে আমরা পর্যায়ন বা গ্র্যাডেশন সম্পর্কে জানলাম। বহির্জাত প্রক্রিয়ার একটা খুবই গুরুত্বপূর্ণ কাজ। এটাই হলো আসলে বহির্জাত প্রক্রিয়ার একটা পদ্ধতি, কিভাবে কাজ করে সেই পদ্ধতি। আর একটা জিনিস যদি জানিয়ে দেখি, তাহলে বহির্জাত প্রক্রিয়াকে কিন্তু দুটো শক্তি কাজ করে, ঠিক আছে। দুটো শক্তি আছে বহির্জাত। একটা হলো স্থিতিশীল শক্তি, আর একটা হলো গতিশীল শক্তি। স্থিতিশীল শক্তি মানে কি? স্থিতিশীল শক্তির মধ্যে পড়ছে সূর্য কিরণ, বায়ুর চাপ, আর্দ্রতা, মেঘাচ্ছন্নতা, অধঃক্ষেপণ প্রভৃতি হলো স্থিতিশীল বহির্জাত শক্তি। এই যে ভূমিরূপ পরিবর্তনের যে এই যে শক্তি, এই স্থিতিশীল শক্তিগুলো কিন্তু গৌণ। আর গতিশীল শক্তি যদি দেখি, তাহলে কিন্তু নদীর হিমবাহ, বায়ুর, সমুদ্র তরঙ্গ, জোয়ার ভাটা, পুঞ্জিত ক্ষয়, হিমানি, যত রকম শক্তি আছে গতিশীল শক্তির মধ্যে, বহির্জাত শক্তির মধ্যে পড়ছে। ভূমিরূপ পরিবর্তন বিবর্তনে এদের যে ভূমিকা, মানে গতিশীল শক্তির যে ভূমিকা, এগুলো কিন্তু মুখ্য। নদী, বায়ু এগুলোর দ্বারা ভূমিরূপের পরিবর্তন হয়।
তাই এগুলো কিন্তু বেশি পরিবর্তন হয়, তাই এগুলোকে মুখ্য গতিশীল শক্তি বলা হয়। তাহলে অল ওভার যদি আমরা বহির্জাত প্রক্রিয়াটা দেখি, তাহলে বহির্জাত প্রক্রিয়া হলো সেই প্রক্রিয়ায় যেটা পৃথিবীপৃষ্ঠের উপরিভাগে কার্যকারী হয়। কেন কার্যকারী হয়? পৃথিবীপৃষ্ঠের বিভিন্ন বৈচিত্র্য, উচ্চতার যে হেরফের, সেই হেরফেরকে কমানোর জন্য বা বৈচিত্র্যকে কমিয়ে আনার জন্য বহির্জাত কার্যকারী হয় বহির্জাত শক্তি। এই বহির্জাত শক্তির 3টে পদ্ধতিতে কাজ করে। একটা হলো ডিগ্রেডেশন, অ্যাগ্রেডেশন এবং বায়োলজিক্যাল প্রসেস। ডিগ্রেডেশন বা অবরোহণ এক্ষুনি বললাম, যেটা হলো কোনো উচ্চভূমি ক্ষয়প্রাপ্ত হয়ে নিম্নভূমিতে সঞ্চয় হয়। এই যে ক্ষয়প্রাপ্ত, এটাকে বলা হয় ক্ষয়কাজ, এটাকে বলা হয় ডিগ্রেডেশন বা অবরোহণ পদ্ধতি। আর ক্ষয়জাত পদার্থ যখন সঞ্চয় হয় সেটাকে বলা হয় অ্যাগ্রেডেশন বা আরোহণ পদ্ধতি। এই যে টোটাল ডিগ্রেডেশন, অ্যাগ্রেডেশন বা এই যে ক্ষয়কাজ সঞ্চয় কাজের যে প্রসেস, এই প্রসেসটাকে বলা হয় পর্যায়ন বা গ্রেডেশন। এগুলো কিন্তু বহির্জাত শক্তির এক পদ্ধতি। এইসব পদ্ধতি বা মেথডের ওপর ভিত্তি করেই কিন্তু বহির্জাত শক্তি কাজ করে। বেসিক ধারণাটা দেওয়ার চেষ্টা করলাম বহির্জাত প্রক্রিয়া সম্পর্কে। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে এই বহির্জাত প্রক্রিয়া সম্পর্কে, তোমরা কমেন্টে জানিও। এবং পরবর্তী ক্লাসে আমি নদীর কাজ সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং পড়াশোনা ভালোভাবে চালিয়ে যাও।